আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, জবাব আমি খুব বেশি কিছু নিয়ে চাইছি না। অঙ্কন অনেকগুলো জিনিস বলল, আমি এগুলো এক্সপেক্টই করছি না এখন। আমি খুব বেসিক একটা জিনিস, খুব সামান্য জিনিস, 5 দিন হয়ে গেছে, পরিবারগুলোর বেসিক একটা দাবি হচ্ছে আমার যে পরিজন তার অন্তত অস্থিটা আমি পাই। দেহ হস্তান্তর করা গেল না, দেহাংশ সম্পূর্ণভাবে এই আইডেন্টিফিকেশন করে ডেথ সার্টিফিকেট ইস্যু করা গেল না। মানে আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে এই 10 লাখ টাকা না দেওয়ার কি নতুন কোনো ফন্দি হচ্ছে এবার? কারণ কি ডেথ সার্টিফিকেট না দিলে টাকা কে নেবে? দেখুন, এখানে অনেকগুলি অ্যাঙ্গেল রয়েছে। আমার গত বুধবার দিনকে একটা অদ্ভুত খবর আমার কাছে খুব শকিং লেগেছিল, খুব কষ্ট পেয়েছিলাম যখন আমি খবর পেলাম যে ওখানে মারা গিয়েছেন একজন ভিকটিমের, তার দেহ শনাক্তকরণ করবার জন্য ডিএনএ ম্যাচ করানোর জন্যে তার মায়ের থেকে ডিএনএ স্যাম্পেল নেওয়া হবে এই অর্ডার আদালত দিয়েছিল। কিন্তু মা এতটাই শোকে পাথর হয়ে গিয়েছেন যে মাকে আনা যায়নি। তার পরিবর্তে তার 10 বছরের কন্যা সন্তানকে নিয়ে আসা হয়েছিল। যিনি মারা গিয়েছেন তার 10 বছরের কন্যা সন্তান, তিনি থানায় বসেছিলেন ঘন্টার পর ঘন্টা। ম্যাজিস্ট্রেটের অর্ডার আসার পর এই 10 বছরের কন্যা সন্তানের কাছে প্রথম যে ডিএনএ বলে একটা জিনিস হয় এবং সেই ডিএনএ, তার শরীরের ডিএনএ নেওয়া হচ্ছে তার বাবার দগ্ধ হয়ে যাওয়া বডি আইডেন্টিফাই করবার জন্যে, এটা শোনার পর না লজ্জায় মাথা কাটা যায়। দেখুন, যদি দুর্ঘটনা হতো, সাধারণ দুর্ঘটনা, স্বাভাবিক দুর্ঘটনা, সত্যি আজকে এখান থেকে বেরিয়ে যদি একটা দুর্ঘটনার কবলে পড়ি, আপনি যে কেউ দুর্ঘটনার কবলে পড়তে পারি, কিন্তু ম্যানমেড ডিজাস্টার হলে সেটা নিয়ে কথা বলতে হবে। আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গে এই ওয়েটল্যান্ড বোঝানো, বেআইনি বাড়ি নির্মাণ, এর আগে আপনারা লাগাতার কভার করেছেন, বালি হেরে পড়া, ব্রিজ ভেঙে পড়া, আজকে এইরকম অগ্নি নির্বাপন ব্যবস্থার এই বেহাল দশা সমেত এই জিনিসপত্রগুলো। দেখুন, আমি আপনাকে কয়েকটা স্পষ্ট জিনিস বলি। আমি যতদূর খবর পেয়েছি 14 থেকে 16টা স্যাম্পেল বোধহয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ কালেক্ট করবার জন্য। এবার পরিষ্কার বিষয় হচ্ছে এই ডিএনএ তো ঘাপলা হবে, তার কারণ আরজি করার সময় একটা মৃতদেহের একদম হবেই এবং হয়ে গেছে। আমি ঠিক এই জায়গা থেকে একটা যে প্রশ্ন, জবাব চাই বাংলার যে সবচেয়ে বড় প্রশ্ন, একদম তারপরেই অরিত্রর কাছে যাব, ঘাপলাটা হবে কেন? গরিব বলেই কি এত অবজ্ঞা? এবার এই প্রশ্নটা করার সময় এসেছে। যারা কথায় কথায় বলেন আমরা গরিবের প্রতিনিধি, আমরা শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ময়ূকের প্রশ্ন, গরিব বলেই এই অবহেলা, এই অবজ্ঞা? अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म। নাজিরাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর কেটে গেল 6 দিন। বিরোধী দলনেতা থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সময় হয়নি একমাত্র মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের মালিক গঙ্গাধর দাস ছাড়াও মোমো সংস্থার 2 আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মোমো সংস্থার মালিককে নিয়ে উচ্চবাচ্য করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ये कोई हादसा नहीं है, 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें कितना पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है, किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? দলকে আড়াল করতে সাফাইয়ের ছুরি নিয়ে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? আমি সেটাকে সমর্থন করছি। মৃত্যুর রাজনীতি করে শকুনের একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। 6 দিন হয়ে গেলেও এখনো একটি দেহ শনাক্ত করা গেল না। জানা যায়নি ঠিক কতজনের মৃত্যু হয়েছে অভিশপ্ত গোডাউনে ঝলসে। এতগুলি মৃত্যুর দায় কার? आनंदपुर भैरव का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। और मैं आज
ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों को মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু কে বা কারা পাবে সেই টাকা? এখনো তো লাশই শনাক্ত করতে পারেনি মমতার পুলিশ। দেহাংশ উদ্ধারেও ব্যাপক গাফিলতির অভিযোগ উঠছে। কথায় আছে আপনি আচারী ধর্ম শিখাও অপরে, কিন্তু মমতা বা তাঁর মন্ত্রীরা এসবের ধার ধারেন না। কিছু একটা হলেই ভিন রাজ্যে কি হয়েছে সেই উদাহরণ টানতে ব্যস্ত হয়ে পড়েন নেতা মন্ত্রীরা। এতগুলো মানুষের জীবনের কোনো দাম নেই মমতা ব্যানার্জির কাছে? রিপাবলিক বাংলা। মানে ঘাপলা হবে কেন এবার পুরোটা? পরিষ্কার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ফরেনসিক সায়েন্সের যা পরিকাঠামো সেটা একটা ডিজাস্টার সিচুয়েশনে এই মুহূর্তে রয়েছে। কেন এই কথা বলছি? বললেন যে সব বস্তার মানে একটা বস্তার মধ্যে সবকিছু। দেখুন, বস্তা টস্তা অনেক পরের ব্যাপার। তার জন্য সবার আগে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা আদালতগুলি রয়েছে সেখানে 50% কেস পেন্ডিং হয়ে আছে, শুধুমাত্র ফরেনসিক ল্যাবরেটরিগুলো সঠিকভাবে ফাংশন করছে না বলে। অন্তত 70% আন্ডার ট্রায়াল প্রিজনার বন্দী হয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের কনভিকশন বা মামলাটা এগোনো যাচ্ছে না। বিভিন্ন জায়গায় ফরেনসিক ল্যাবরেটরিগুলিতে প্রসেসগুলো আটকে রয়েছে। এবার আপনি আসছেন ফরেনসিক সায়েন্সের জায়গাগুলোতে, তার কারণ হচ্ছে ফরেনসিক সায়েন্সে 100-র উপরে পোস্ট, বিভিন্ন জায়গায় ফাঁকা। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে স্যাম্পেল কেন সেন্ট্রাল ফরেনসিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠাতে হবে? স্টেটের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিটা কোথায়, কী করছে তারা? তাদের কোনো কাজ নেই? তাহলে সবই আপনারা সারাক্ষণ কেন্দ্রকে গালাগালি করবেন আর স্যাম্পেলটা পাঠাতে হবে কেন্দ্রের ল্যাবে। আপনি একটা জিনিস আপনাকে স্পষ্ট করে রাজ্যের মানুষকে জানাই, কিছুদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির পক্ষ থেকে বলেছেন 2029-30 সালের মধ্যে সারা ভারত জুড়ে আনুমানিক 30,000 কোটি টাকার বিনিয়োগ হবে কেবলমাত্র নতুন ক্রিমিনাল আইনে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিকাঠামো বৃদ্ধির জন্য। এবং সেখানে বিজেপি শাসিত একাধিক রাজ্য তারা তো তাদের যে গোলম্যাপ সেটা প্রকাশ করে দিয়েইছে। এবং আশ্চর্য ব্যাপার যে বিজেপি বিরোধী বহু রাজ্য, যেখানে কংগ্রেস আছে বা অন্যান্য যারা এনডিএ অ্যালায়েন্সের পার্ট নয়, সেই সমস্ত রাজ্যগুলো তাদের একটা রোডম্যাপ দিয়েছে যে কিভাবে ফরেনসিক সায়েন্স পরিকাঠামো তৈরি করা যায়। আশ্চর্য ব্যাপার, পশ্চিমবঙ্গ এই তালিকায় নেই। তার কারণ আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে প্রশাসন চালাচ্ছেন তারা নিজেরা অপদার্থ, ব্যর্থ এবং তারা নিজেরাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ক্রাইম নেটওয়ার্কের সাথে জড়িত। সেই কারণে কোনো ক্রাইমকে শাস্তি দেওয়া, কোনো ক্রাইমের সমাধান সূত্রে পৌঁছনো এটা তাদের এজেন্ডাই নয়। তাই আমার মানুষের কাছে আবার আবেদন করছি, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদালতে আপনারা হন্যে হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছেন, এর অন্যতম কারণ হচ্ছে জেলা আদালতগুলোতে জজ সাহেবদের রিক্রুটমেন্ট হয় না। অধিকাংশ জায়গায় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে আউটডেটেড মেশিনারি ব্যবহার করা হয়। সাইবার ফরেনসিক ট্রেনিংয়ে কোনো রকম ট্রেনিং নেই। একটা ব্যাংক নিয়ে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে শেষ করব। একবার আমি লালবাজারে গেছিলাম, আমার একটা পারিবারিক এক আত্মীয়ের তার ব্যাংক ফ্রড হয়েছিল, ব্যাংকের ওটিপির মাধ্যম দিয়ে তার গেছিল। আমি নিজে লালবাজারে গেছিলাম, আমি গিয়ে কথা বলছিলাম, আমি তাকে বললাম যে এরকমভাবে ভুল করে ওটিপি শেয়ার হয়ে গেছে, কোনো একটা কারণে টাকার হয়েছে, কি সমাধান? আমার দিকে হা করে সেই নির্দিষ্ট অফিসার তাকিয়ে বললে, তাই? এ বাবা, কিভাবে হলো? হ্যালো, সর্বনাশ কাণ্ড। আমি তো এসেছি আপনার কাছে বিচার চাইতে যে কীরকম আসামি যে এরকম ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, আপনি উল্টে আমাকে জানতে চাইছেন যে এ বাবা কীভাবে হলো? তার মানে আপনি জানেন না সাইবার ক্রাইমটা কীভাবে কাজ করছে। অধিকাংশ জায়গায় ট্রেনিং নেই। আধুনিক নতুন ক্রিমিনাল লতে ফরেনসিকের অজস্র স্কোপ রয়েছে, ডিজিটাল এভিডেন্সের অজস্র স্কোপ রয়েছে, সেগুলো এখানকার পাবলিক প্রসিকিউটর, পুলিশ ডিপার্টমেন্ট এবং ফরেনসিকের ডিপার্টমেন্ট তারা জানে না। এবং আবার কনক্লুডিং লাইন, আপনারা আরজি করের জাজমেন্টে 5 পাতা নিশ্চয়ই দেখেছেন যে 4 থেকে 5 পাতা জুড়ে জজকে লিখতে হয়েছিল যে কীভাবে ডিএনএ স্যাম্পেল কন্টামিনেটেড হয়েছে, স্টেরিলাইজেশন হয়নি, ডেড বডিগুলিকে পাশাপাশি ফেলে রাখা হয়েছে। আজকে একটা প্রাইমারি এভিডেন্স যদি ওখান থেকে কালেক্ট করতে হয়, 2-3টে বডিকে এক জায়গায় এরকম করে আবর্জনার মতো করে তুলে নিয়ে গেছে। কার স্যাম্পেল কোথায় মিশে গেছে, কোনভাবে কিভাবে এটা কালেক্ট করব, কার দেহের সাথে কিভাবে করব। এবং মানুষ যেটা জানে না, এই যে ভাবেন যে দেহ তো ভস্ম হয়ে গেছে, না, দেহ ভস্ম হয়ে গেলেও ডিএনএ পাওয়া যায়। কারণ হাড় এবং দাঁত, এই যে ফরেনসিক অডন্টোলজি, আপনি দেখুন না কিছুদিন আগে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এই নিয়ে গাইডলাইন বেরিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার জানে না যে আমাদের দাঁত কিন্তু সব থেকে শেষে ক্ষয় হয়। দাঁত আগে ফ্র্যাগমেন্টেড হয়, তারপর সেটা পাউডার হয়ে যায়, সেখান থেকেও ডিএনএ কালেক্ট করা যায় এবং সেখান থেকে আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু করবে কে? লোক নেই, পরিকাঠামো
বলুন। আমি আসছি অঙ্কন, তোমার কাছেও আসছি। ডক্টর রঞ্জন ভট্টাচার্য, আপনি নিজেও অবশ্যই আপনাকেও আপনি যে পেশার সাথে যুক্ত তাতে মেডিকেল লিগাল একটা খুব বড় পার্ট, এবং স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর কিভাবে চলে সেটা নিয়ে আপনার থেকে ভালো কে জানবে। অরিত্র যে কথাগুলো বললো সেটা তো সাংঘাতিক। তার মানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।